गुड मर्निंग डियर स्टूडेंट। আমি হায়দার স্যার আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা যে পর্যন্ত শেষ করেছিলাম আজকে তারপর থেকে শুরু করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে গত ক্লাসটি করেছো। তো আজকে আমরা শুরু করছি। গত ক্লাসে আমরা বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমোর মিনতি, অর্থাৎ কবি ভক্ত কবিকে প্রশ্ন করেছেন যে তোমার কণ্ঠে তোমার কাছ থেকে বসন্তের যে বন্দনা গীতি রয়েছে, প্রশংসা গীতি রয়েছে, সেই গীতিটা শুনি, এটা আমার মিনতি। কহিল সে মৃদু স্বরে, নাই হলো না হোক এবারে। কবি আবার তার কবি ভক্তকে উত্তরে বলছেন যে যেহেতু এবার বসন্তকে বরণ করে নেইনি, এবার না হয় থাক, যা হওয়ার তা তো হয়ে গেছে। অত্যন্ত মৃদু মনোরম কণ্ঠে বললেন, আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, অর্থাৎ আমাকে গান গাইতে হবে, বসন্তকে বরণ করে আনতে হবে। রহেনি সে ভুলে নিত, এসেছে তা ফাগুনে সরিয়া, অর্থাৎ সে তো ফাগুনকে স্মরণ করে চলে এসেছে, বসন্ত তো ফাগুন ঋতুকে স্মরণ করে চলে এসেছে, আমার জন্য সে তো অপেক্ষা করেনি। অর্থাৎ আমি বসন্তের জন্য যে বরণ সঙ্গীত রচনা করব তার জন্য বসন্ত ঋতু তো বসে থাকে। কহিলাম ওগো কবি, অভিমান করেছ কি তাই, অর্থাৎ বসন্ত তোমাকে স্মরণ না করে প্রকৃতিতে চলে এসেছে, সেই জন্য কবি তুমি কি অভিমান করেছ? যদিও এসেছে তব তুমি তারে করিলে বৃথায়, অর্থাৎ এই যে তুমি বসন্তের জন্য যে পুষ্পারতি অর্জন করনি, বন্দনা গীতি রচনা করনি, বসন্তকে স্মরণ করে সঙ্গীত রচনা করনি, তুমি এটা যদিও বসন্ত প্রকৃতিতে চলে এসেছে তারপরেও তুমি এটাকে বৃথাই করিলে। কহিল সে পরম হেলায়, অর্থাৎ যেহেতু কবি ব্যক্তিগত সুখে এতটাই বিহ্বল যে তার অন্যদিকে অর্থাৎ প্রকৃতির এত অপরূপ সাজে সজ্জিত হয়েছে সেদিকে তার নজর নেই, অর্থাৎ অত্যন্ত আনমনা হয়ে অবহেলার মধ্য দিয়ে কবি বলিল, প্রশ্ন উত্তর করিল, বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফুটেনি শাখে, অর্থাৎ কেন বৃথা যাবে? এই যে ফাগুন এসেছে, ফাগুনের যে লক্ষণ রয়েছে, প্রকৃতি নতুন ফুলে সজ্জিত হয়, অর্থাৎ ফুল কি ফুটেনি শাখে। পুষ্পারতি লবেনি কি ঋতুর রাজন, এখানে ঋতুর রাজন বলতে বসন্ত ঋতুকে বোঝানো হয়েছে। বসন্ত ঋতু কি পুষ্পের অর্ঘ্য লাভ করেনি? কারণ বসন্ত ঠিক তখনই আসে, শীতের রুক্ষতাকে ঝেড়ে ফেলে প্রকৃতি যখন নতুন সাজে সজ্জিত হয়, ঠিক তখনই বসন্ত আসে। এর জন্যই বলছে প্রকৃতিতে যে ফুলে ফলে ছেয়ে গেছে, ফুলে ফুলে প্রকৃতি যে সৌন্দর্য মণ্ডিত হয়েছে, সেটা কি বসন্ত ঋতু অর্থাৎ ঋতুর রাজন সে কি লাভ করেনি? মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, মাধবী এখানে বাসন্তী ফুল, খুব চমৎকার একটি ফুল। এই ফুলের সৌন্দর্যের কথা বলেছে যে মাধুরী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। অর্ঘ্য আমরা জানি উপহার, পূজার উপকরণ, অর্থাৎ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। সেই জন্যই বলছে যে অর্ঘ্য বিরোচন কি করেনি, অঞ্জলি বা উপহার কি রচনা করেনি। অর্থাৎ এই যে প্রকৃতি বসন্ত এসেছে, বসন্তের জন্য ফাগুন, এই যে ফাগুন, এই ফাল্গুন বসন্তের জন্য কি পুষ্পারতি অর্জন করেনি। অর্থাৎ কবি ভক্তকে বলছেন যে বসন্তের জন্য যে যে উপলক্ষ্য প্রয়োজন, লক্ষ্য প্রয়োজন, তার সবই তো বসন্ত লাভ করেছে। আসলে কবি এখানে প্রকৃতিতে যে এসেছে তা কবি ভক্তকে বুঝিয়ে দিচ্ছেন যে তা কি আসেনি, অর্থাৎ এসেছে। কবি তার নিজের মনের প্রশ্নটা কবি ভক্তের নিকট করেছেন। হোক, অর্থাৎ কবি ভক্ত বলছেন যে এসেছে তাতে কি, আসুক না, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। অর্থাৎ প্রকৃতি এসেছে তাতে কি, তাতে তো তোমার আরো খুশি হওয়ার কথা যে এই যে প্রকৃতিতে বসন্ত এসেছে, বসন্ত তার অপরূপ সাজ নিয়ে অবিরাম সৌন্দর্য নিয়ে এসেছে, এতে তো তোমার খুব খুশি হওয়ার কথা, কিন্তু তোমার কেন এর প্রতি এত অবহেলা, এত বিমুখতা? কহিলাম
উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। অর্থাৎ এই যে ঋতুরাজ বসন্ত, বসন্তের প্রতি তুমি অবহেলা করে বসন্তকে তুমি কেন ব্যথা দাও, এটা আমি লিখে রেখেছি। উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, এটা অনুধাবনমূলক প্রশ্ন, বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় এসেছে। অর্থাৎ এর মধ্য দিয়ে কবি ভক্ত বুঝতে পারছেন না যে এত আনন্দের মধ্যে কবি আনন্দ না করে কেন বসন্ত ঋতুকে উপেক্ষা করছেন, কেন মুখ ফিরিয়ে নিয়েছেন। অর্থাৎ বসন্ত ঋতুর প্রতি কবির যে অবহেলা, কবির যে অর্থাৎ আনমনা ভাব, সেই আনমনা ভাব কেন কবি ভক্ত কবিকে সেই প্রশ্নটা করেছেন। কহিল সে কাছে সরে আসি, অর্থাৎ আরেকটু নিকটে এসে কবি বলিল, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। কুহেলি মানে কুয়াশা, উত্তরি মানে চাদর, অর্থাৎ কুয়াশার চাদরে তলে মানে আমরা জানি নিচে ঢেকে গেছে মাঘের সন্ন্যাসী। অর্থাৎ এই যে মাঘ মাস বলতে এখানে শীত ঋতুর কথা বলেছে, আর সন্ন্যাসী বলতে আমরা জানি যাদেরকে আমরা ভবঘুরে বলি, যারা সবকিছু ত্যাগ করে একেবারে চলে যায় তাদেরকে আমরা সন্ন্যাসী বলি। অর্থাৎ সংসার পরিজন সমস্ত মায়া সবকিছু ছেড়ে যারা চলে যান তাদেরকে সন্ন্যাসী বলা হয়। ঠিক এখানেও মাঘের সন্ন্যাসী বলতে শীত ঋতুকে বোঝানো হয়েছে, যে এই যে পৃথিবীতে এত বসন্ত সৌন্দর্য এসেছে, যা কিছু এসেছে সবকিছু রেখে একেবারে শূন্য হাতে সমস্ত মায়া বন্ধন ছেড়ে চলে গিয়েছে। এই জন্য এখানে শীতকে মাঘের সন্ন্যাসী বলেছে, যে কোহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। এবং এটার আরেকটা তাৎপর্যপূর্ণ অর্থ হলো, মাঘের সন্ন্যাসী বলতে এখানে কবিতার প্রথম জীবনে তার যে সাহিত্য রচনার প্রেরণা ছিল, অনুপ্রেরণা দিয়েছিল যে মানুষটি, সেই স্বামীর কথাকে স্মরণ করেছেন, যে স্বামী অল্প বয়সে তার জীবন থেকে হারিয়ে গিয়েছে, তার কথাই বলেছে। গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, অর্থাৎ একেবারে চলে গিয়েছে পুষ্পশূন্য দিগন্তের পথে। আমরাও জানি শীত ঋতু যখন তার একেবারে রিক্ততা নিয়ে, রুক্ষতা নিয়ে চলে যায়, তখন একেবারে সবকিছু প্রকৃতিতে তখন একেবারে রুক্ষ ভাব থাকে, পুষ্পশূন্য ভাব থাকে। একেবারে এই জন্য বলেছে গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। এখানে কবির স্বামীও তাকে ছেড়ে একেবারে পৃথিবীর সমস্ত আনন্দ কবির বিষাদময় করে দিয়ে, একটা বিষাদময় সুর কবিকে দিয়ে সে একেবারে শূন্য হাতে চলে গেছে। আমরাও মানুষের বাস্তবতাটাকে জানি, যে পৃথিবী থেকে যখন সে চলে যায় একেবারে শূন্য হাতেই চলে যায়, অর্থাৎ জাগতিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তার সাথে তখন আর যায় না। রিক্ত হস্তে, শূন্য হাতে, তাহার এই পরে মনে, অর্থাৎ এই যে মানুষটি কবিকে তার জীবন থেকে জীবন ছেড়ে চলে গিয়েছেন, সেই মানুষটির কথা বলেছেন শীতের উপলক্ষে। অর্থাৎ এই কবিতার মধ্য দিয়ে তিনি প্রকৃতি এবং মানব মনের যে একেবারে গভীর সম্পর্ক, প্রকৃতির মধ্য দিয়েও মানুষের যে ব্যক্তিগত হৃদয়ের আবেগ, ভালোবাসা এবং সুখকে প্রকাশ করা যায়, সেই বিষয়টি বলেছেন। যে তাহার এই পরে মনে, অর্থাৎ এই যে অনুপ্রেরণামূলক যে তার যে স্বামী রয়েছিল, তাকে যে সাহিত্য চেষ্টা, তার জীবনে শিক্ষা দীক্ষা সবকিছুকে প্রেরণা দিয়েছিল, প্রেরণা জুগিয়েছিল, সেই প্রেরণাদায়ী মানুষটি আজ কবিকে ছেড়ে চলে গিয়েছে। এই জন্য বলেছেন ভুলিতে পারি না কোনো মতে। অর্থাৎ এই যে মানুষটি চলে গেছেন তাকে তিনি ভুলতে পারেন না। অর্থাৎ প্রকৃতি যত অপরূপ সাহায্যে সজ্জিত হোক, প্রকৃতির অন্যান্য অনুষঙ্গ, অন্যান্য মানুষ যত আনন্দে উল্লসিত হোক, কবির জীবনে সেই আনন্দ, সেই প্রকৃতি, সেই বসন্ত, সেই ফাল্গুন কোনো আনন্দ নিয়ে আসছে না। কারণ তার ব্যক্তি জীবনে ঘটে যাওয়া যে হৃদয় বিদারক ঘটনা, সেই ঘটনা তাকে এতটাই বিহ্বল করে রেখেছে যে অন্য কোনো কিছুতে তার কোনো নজর নেই। তো আমরা কবিতাটি পড়লাম। তো কবিতার থেকে যে কয়টা সৃজনশীল আসে, অর্থাৎ সেই সৃজনশীলের মধ্যে যে অনুধাবনগুলো থাকে, তার মধ্যে এই প্রশ্নগুলো থাকে সবচেয়ে বেশি। উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, ব্যাখ্যা করো। গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, ব্যাখ্যা করো। তাহার এই পরে মনে, কার কথা মনে পড়ে, কেন পড়ে, ব্যাখ্যা করো। তাছাড়া অন্যান্য শর্ট প্রশ্ন আসতে পারে অনেকগুলো, সেগুলো একটু বলে দিচ্ছি কিভাবে আসে অনুধাবন প্রশ্নগুলো।
আসতে পারে বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়, অর্থাৎ কবির প্রতি এখানে প্রশ্ন, অর্থাৎ বসন্তকে বরণ করার যে প্রশ্নটা সেই প্রশ্নের দিকটা প্রকাশ পেয়েছে। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, অর্থাৎ এই যে প্রকৃতিতে যে ফুল ফুটেছে, বাতাবি লেবুর ফুল, আমের মুকুল, অর্থাৎ প্রকৃতিতে যে নতুন একটা আবেশ তৈরি হয়েছে, মাদকতা তৈরি হয়েছে সুগন্ধের, সেই গন্ধে দক্ষিণের বাতাসের যে আকুলতা, সেই আকুলতার কথা বোঝানো হয়েছে। কেন কবি আজ এমন মনা তুমি, এর মধ্য দিয়ে কবির প্রতি, অর্থাৎ এই যে বসন্তের প্রতি কবির যে উদাসীনতা, সেই উদাসীনতাকে বোঝাতে গিয়ে কবি ভক্তের সংলাপে এই বিষয়টি প্রকাশ পেয়েছে। কেন কবি আজ এমন উন্মনা তুমি, অর্থাৎ বসন্তের প্রতি কবি কেন উদাসীন, সেই বিষয়টা বোঝানো হয়েছে। কোথা তব নব পুষ্প সাজ, অর্থাৎ প্রকৃতিতে বসন্ত এসেছে, বসন্তকে বরণ করার জন্য সকলেই নতুন সাজে সজ্জিত হয়েছে, কিন্তু কবি কোন রকম সাজে সজ্জিত হননি, একেবারে সাদামাটা ভাবে বসে আছেন, সেই জন্য বলেছেন কোথা তব নবপুষ্প সাজ। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি, অর্থাৎ বসন্তের সঙ্গীত, বসন্তের প্রশংসা গীতি কবি ভক্ত কবির মাধ্যমে শুনতে চেয়েছেন, কবির লেখনের মাধ্যমে শুনতে চেয়েছেন, সেই বিষয়টা এর মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। সে ভুলে নিত এসেছে তা ফাগুনে সরিয়া, অর্থাৎ এখানে প্রকৃতির যে একেবারে চিরচারিত নিয়ম কারো জন্য অপেক্ষা করেনি, কবির জন্য অপেক্ষা করেনি, বসন্ত যে স্বাভাবিক নিয়মে, প্রকৃতির স্বাভাবিক নিয়মে চলে এসেছে, সেই বিষয়টা এখানে বোঝানো হয়েছে। ফাগুনে সরিয়া, অর্থাৎ এর মধ্যে বোঝানো হয়েছে যে ফাগুন আসার সঙ্গে সঙ্গে প্রকৃতিতে, অর্থাৎ ফাগুন আসার সঙ্গে সঙ্গে প্রকৃতিতে বসন্ত এসেছে, ফাগুনকে স্মরণ করিয়া বসন্ত ঠিকই চলে এসেছে, সেই বিষয়টা বোঝানো হয়েছে। তারপরে হলো আছে করিলে বৃথায়, অর্থাৎ যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়, অর্থাৎ কবি ভক্তের এখানে এক ধরনের অভিযোগ রয়েছে, অনুযোগ রয়েছে কবির প্রতি, যে তুমি বসন্তকে বরণ করনি, এই কারণে বসন্তের যে আবেদন ছিল, বসন্তের যে উচ্ছ্বাস ছিল, সেই উচ্ছ্বাস আবেদনটা হারিয়ে গিয়েছে, সেই বিষয়টি বোঝানো হয়েছে। পুষ্পারতি লভিনী কি ঋতুর রাজন, এর মধ্য দিয়ে বোঝানো হয়েছে আসলে বসন্তকে স্মরণ করার জন্যই যেন, আর বসন্তকে অভ্যর্থনা জানানোর জন্যই যেন প্রকৃতিতে সব ধরনের ফুল ফোটে ফাগুনের সময় বা ফাল্গুনের সময়, সেই কথাটাই বোঝানো হয়েছে। পুষ্পারতি অর্থাৎ বসন্ত কি পুষ্পারতি, পুষ্পের যে অঞ্জলি রয়েছে, সেই অঞ্জলি কি গ্রহণ করেনি? অবশ্যই বসন্ত এই ফাগুনের যে অভ্যর্থনা রয়েছে, ফুলের অভ্যর্থনা, সেই ফুলের অভ্যর্থনা গ্রহণ করেনি। এটা কবি ভক্তকে প্রশ্ন করেছেন, আসলে বসন্ত যেহেতু এসেছে অবশ্যই সে পুষ্পারতি লাভ করেছে। তারপরে এগুলো বলেছি, মাঘের সন্ন্যাসী কোহেলি মানে কুয়াশা, উত্তরী মানে চাদর, তারপরে মাঘের সন্ন্যাসী এখানে শীত ঋতুকে বোঝানো হয়েছে, এবং আবার বলছি শীত ঋতুকে বোঝানো হয়েছে, এবং শীত ঋতুর উপমায় প্রতীকে আসলে তার ব্যক্তিগত যে স্বামীকে হারিয়েছেন সেই স্বামীর কথা স্মরণ করেছেন। তো আজকে এ পর্যন্তই, তোমরা পাঠ পরিচিতিটি খুব ভালো করে পড়ে নেবে। কবিতাটি কোন পত্রিকায়? মাসিক মোহাম্মদী পত্রিকায় 1935 সালে প্রকাশিত হয়েছিল। মাসিক মোহাম্মদী নামটা অর্থাৎ বানানটা খুব ভালো করে লিখবে, মোহাম্মদী দীর্ঘ ইকার। এই কবিতার মূল ভাব হলো প্রকৃতি এবং মানব মনের যে গভীর সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের বিষয়টি স্মৃতি কাতরতার মধ্য দিয়ে বা স্মৃতিচারণের মধ্য দিয়ে প্রকাশ করেছেন কবি। সেই বিষয়টা এর মধ্যে আসলে কখনো কবি সুখাচ্ছন্ন, কখনো কবি বেদনায় রিক্ত, সেই বেদনায় সিক্ত, বেদনা ভারাতুর যে হৃদয় রয়েছে কবির, সেই হৃদয়ে বসন্তের আমেজ যে
প্রকৃতিগতভাবে বা সৌন্দর্য গুণ সত্ত্বেও তার অন্তরকে স্পর্শ করতে পারেনি, সেই বিষয়গুলো এখানে উঠে এসেছে। আর কবির ব্যক্তিগত জীবনের যে হৃদয় বিদারক ঘটনা রয়েছে, সেই ঘটনার সাক্ষী হলো এই কবিতা, এবং সেই দুঃখজনক ঘটনার ছায়াপাত আসলে ঘটেছে তাহার এই পরে মনে কবিতাটিতে। আর মূলত এই কবিতাটিতে রয়েছে, আচ্ছন্ন করে রয়েছে কবির একেবারে বিষাদময় যে বেদনার বা বিষাদময় যে রিক্ততার সুর, সেই রিক্ততার সুর ধ্বনিত হয়েছে এই কবিতায়। আর এই কারণে প্রকৃতিতে বসন্ত আসলেও উদাসীন কবির যে অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা রয়েছে, অর্থাৎ তার যে স্বামীর করুণ বিদায়ের বেদনা রয়েছে, সেই বেদনার দিকটি প্রকাশ পেয়েছে। কবিতাটির লক্ষণ বৈশিষ্ট্য হলো এর মধ্যে নাটকীয় গুণ রয়েছে। কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত, তোমাদের এখানে যদিও দেওয়া নেই, তারপরে বলছি অক্ষরবৃত্ত ছন্দে রচিত, গঠনগত দিক থেকে সংলাপ নির্ভর কবিতা। আমরা পরের ক্লাসে যেহেতু কবিতা পড়লাম, এই কবিতার ছন্দ বিশ্লেষণ করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, গুড মর্নিং।